একদিন বোর্ডিংয়ের পোস্ট বক্সে আমার নামে একখানা পোস্ট কার্ড দেখলাম। এলে না যে, মৃণাল। অনেক দিনের পরিচিত হাতের অক্ষর, সেই কে, সেই এইচ, সেই ম, ল। অবাক হয়ে ভাবছিলাম, পৃথিবীর থেকে এসব মুছে যায়নি তাহলে, এখনো রয়েছে। বিকেলবেলা মৃণালের কাছে যেতে আমার ভরসায় কুলোল না। যাদের বন্ধু বান্ধব খুব বেশি, তাদের কাছে বিকেল বা রাতে গিয়ে কোনো লাভ নেই। সকালবেলায়ও বিশেষ সুবিধা পাওয়া যায় না, যেতে হয় দুপুরবেলা। কিন্তু তবুও পরদিন সকালে উঠে দিনটাকে এমন সুন্দর ও প্রসন্ন মনে হলো, এমন একটা গভীর আগ্রহ এলো মনের ভিতর যে তক্ষুনি জামা জুতো পরে একটা চাদর কাঁধে ফেলে তাড়াতাড়ি গিয়ে একটা ট্রাম ধরলাম। এক কাপ চাও খাওয়া হলো না। প্রায় 8টার সময় মৃণালের বাসায় গিয়ে পৌঁছলাম। নিচে এক বুড়ো মতন ভদ্রলোক আমাকে বাধা দিয়ে বললেন, দিদি ঘুমোচ্ছেন, এখন কারোর সঙ্গে দেখা করবেন না। কিন্তু আমি তাকে গ্রাহ্য না করে সোজা তেতলায় চলে গেলাম। কোথাও কোনো লোকজনের নামগন্ধও নেই। সমস্ত বাড়িটা বড় নিঃশব্দ। উঁচু উঁচু দেবদারু ও নারকেলের পাতা বাতাসে নড়ছে। একটা অশ্বত্থ গাছের কয়েকটা ডালপালা এই তেতলার রেলিংয়ের ওপর এসে পড়েছে প্রায়। কলকাতা শহরের ভেতর কোনোদিন শালিক দেখিনি, কিন্তু এখানে আম গাছের শাখার ভেতর কয়েকটা শালিক বসে খুনছুটি করছে। দেবদারুর ঘন ডালপালার ভেতর ঘুঘু রয়েছে। একটা ফিঙে উড়ে গেল। একটা লম্বা সরু সুপুরি গাছের গায়ে একটা কাঠঠোকরা বসে রয়েছে। কলকাতার একেবারে সীমানায় এই উঁচু বাড়ির প্রশস্ত বারান্দায় একটা ডেক চেয়ার পেতে কেউ যদি বসে, জীবনের সৌভাগ্য এমনভাবে উপলব্ধি করতে পারে সে। দিনগুলোর এমন চমৎকার সদ্ব্যবহার করতে পারে। পাশের ঘরে একটা ঘরের দরজার পর্দা সরিয়ে একটি মহিলা চলে যাচ্ছিলেন। আমাকে এরকম রেলিংয়ের ধারে দাঁড়িয়ে থাকতে দেখে একটু থমকে সরে গেলেন। একবার ভিতরে ঢুকে আবার বেরিয়ে এসে বললেন, আপনি কি চান? মৃণাল আছে? মহিলাটি আমার আপাত মস্তকের দিকে তাকিয়ে একটু সন্দিগ্ধভাবে বলল, আছে। তাকে একটু ডেকে দেবেন? মেয়েটি মাথা হেঁট করে নীরবে দাঁড়িয়ে রইল। আমি ড্রয়িং রুমে গিয়ে বসছি। আমি গিয়ে বসলাম। 3-4 মিনিট পরে মেয়েটি ফিরে এলো, এসে বলল, আসুন। কোথায়? মৃণালের ঘরে। তার চেয়ে ড্রয়িং রুমে তাকে আসতে বলতে পারতেন। মেয়েটি চুপ করে দাঁড়িয়ে রইল। বেশ আলো বাতাস আছে, কোনো গোলমাল নেই তো এখানে? তা সম্ভব হয় না। উঠে দাঁড়ালাম। আবার সেই ঘরের ভেতর কেউ আছে আর? না। ও, কেন সে বুঝি এখানে আসতে পারলো না? কি করছে? আসুন আপনি। মেয়েটির পিছনে পিছনে একটা ফালির মতো লম্বা বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম, মৃণালের বড্ড জেদ। মহিলাটি আমাকে একটা দরজার কাছে এনে, আপনি যান বলে নিচে নেমে গেল। দরজাটা আটকানো ছিল, কিন্তু টান নেই, খুলে গেল। ভেতরে গিয়ে দেখলাম অনেক দূরে একটা ধবধবে বিছানায় সমস্ত গায়ে শাল টেনে কে যেন শুয়ে আছে। চারিদিকে দরজা জানলা খোলা, ফটফটে আলো বাতাস, রোদ, মুখ দেখা যাচ্ছিল না। হাত পা সমস্ত শালের ভেতর। কাত হয়ে দেওয়ালের দিকে চোখ ফিরিয়ে শুয়েছিল, কিন্তু চুল দেখেই বুঝেছি এ মৃণাল। অনেকগুলো কালো অজগর যেন জড়ো হয়ে বালিশের উপর ছড়িয়ে আছে। আচ্ছা মৃণাল, তুমি কি? ও কোনো জবাব দিল না, মুখ ফিরিয়ে একবার তাকাতেও গেল না আমার দিকে। বেলা প্রায় 9টা বাজে, এখনো বিছানায় শুয়ে? একটু ড্রয়িং রুমেও উঠে আসতে পারলে না তুমি? বড়লোকের মেয়ে বলেই এসব শৌখিনতা তোমার সাজে? একটা চেয়ার টেনে নিয়ে বসলাম। আমাদের মতো গরিব ঘরে যদি জন্মাতে, তাহলে টের পেতে মানুষের জীবনটা। মৃণাল তবুও মুখ ফিরালো না। শালের ভেতর শুয়ে শরীরটাকে বড্ড রোগা দেখাচ্ছিল, বড় অস্বাভাবিক রকমের রোগা। ঘরের ভিতর কেমন যেন একটা গন্ধ, সুস্থ স্বাভাবিক মানুষের ঘরের আবহাওয়ার মতো নয় যেন। একপাশে কতকগুলো টেবিলে নানা রকম শিশি, বোতল, আঙুর, বেদানা।
মৃণাল আস্তে আস্তে মুখ ফিরিয়ে বলল, ভয় পেও না। ভয় পেয়েছো নাকি তুমি? তারপর চুপ করে অনেকক্ষণ জানলার দিকে তাকিয়ে রইল। আমি উঠে দাঁড়িয়ে পশ্চিম দিকের একটা জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। কাঁদলেও ব্যথা লাঘব হতে চায় না, কিন্তু কাঁদছি যে মৃণাল যেন তার টের না পায়। একটা কুজোর থেকে খানিকটা জল গড়িয়ে চোখ মুখ ধুয়ে ধুতির খুঁট দিয়ে খুব পরিষ্কার করে মুছে ধীরে ধীরে চেয়ারে গিয়ে বসলাম আবার। মৃণাল বলল, কোথায় গিয়েছিলে? জানলার কাছে তো আমার বইয়ের শেলফটা দেখছিলাম। নতুন বই নেই কিছু। না, তাই তো দেখছি। তোমার মুখে জল লেগে রয়েছে যে। ও তাই নাকি? ধুতির খুঁট তুলে আবার মুছতে লাগলো। কি করে লাগলো? ধীরে ধীরে মুখ মুছে নিচ্ছিলাম, ভুরু ভিজে, চোখের পাতাও ভিজে। এখনো ভিজে রয়েছে? কাঁদছিলে? কাঁদলে কি মানুষের ভুরু ভিজে যায় নাকি মৃণাল? কি করে ভিজলো তাহলে? একটু জল খেয়ে চোখ মুখ ধুয়ে নিলাম। কেমন একটা তেষ্টা পাচ্ছিল তোমার এই ঘরে বসে। জল কোথায় পেলে? তোমার এই কুঁজোতে তো ভর্তি জল। ওই জল খেলে? কেন খেলে? খাইছে সবার ভয় নেই? আর একটু দূরে সরে বসো। কেন? আমার স্পিটুনটা যে একেবারে তোমার পায়ের কাছে, দেখছো না? না, এমন পায়ের কাছে আর কি আছে? তোমার বড্ড বেশি জেদ। একটু ঘুরে বসলে কোনো দোষ হয়? স্পিটুনগুলো দেখতে সুন্দরও নয়, ওর থেকে মাছি উড়ে তোমার কোনো উপকারও করবে না। কিন্তু এই তো বেশ মুখোমুখি বসেছি। মুখ আমি এখনো সব দিকে ফেরাতে পারি, মরবার দেরি আছে আরো কয়েকটা দিন। কই, সরে বসলে না? আচ্ছা, বলে মৃণাল দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে চুপ করে রইল। এই পূবের দিকের জানলাটার উপরে গিয়ে বসতে পারি? স্পিটিনের গন্ধ পাচ্ছ? না। গায়ে মাছি বসছে। মাছি তো এই ঘরে একটাও দেখছি না। চারদিকে লাইমল ঢালে কিনা, স্পিটিনের গন্ধই বা পাবে কি করে? সমস্ত লাইমলে ভিজিয়ে রাখা হয়েছে। বলে সে একটা নিরিবিলি শূন্য নিঃশ্বাস ফেলল। এই ঘরের ভেতর কেমন একটা গন্ধ না? ওষুধের গন্ধ? না, ওষুধের গন্ধ নয়। থাক, তোমার জানলার কাছে ওরকম বসে থেকে লাভ নেই। কেন? পড়েও তো যেতে পারো। গেলে মন্দ কি? না, মৃত্যুর সঙ্গে খেলা করে কি বা শান্তি? আমি তো বাঁচতেই চাই। দেবদারু শাখার থেকে ঝিরঝির করে বাতাস আসছিল। কই, জানলার থেকে নেমে বসলে না তো? একটু নেমে মৃণালের দিকে তাকালাম। আমার সমস্ত গা কেমন কাঁটা দিয়ে ওঠে। কেন? যদি পড়ে যাও? এসো, এদিকে এসো। তার নিজের বিছানা সে দেখিয়ে দিল। গিয়ে বসলাম। তুমি যখন ঘরে ঢুকলে আমি মুখ লুকিয়েছিলাম। কেন জানো? কেন? আমার বড় কষ্ট হচ্ছিল। কিসের জন্য? আমার এই মুখ যে দেখে তারই আমি কৃপার পাত্রী হয়ে যাই। আগের যে প্রশংসা ভালোবাসা নিয়ে এ ঘরে ঢোকে না আর কেউ, বলে আমার কাছে জবাবের অপেক্ষা করতে লাগলো মৃণাল। আমি চুপ করেছিলাম। মৃণাল কাতর চোখ বুজে একটা নিঃশ্বাস ফেলল। আস্তে আস্তে চোখ মেলে বললে, সেই জন্যই আমি মুখ ফিরিয়ে রেখেছিলাম। কিন্তু তোমার চুল তো দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, এই জিনিসটাই মানুষকে দেখাবার মতন রয়েছে এখনো আমার। খুব সুন্দর, তাই না? হ্যাঁ, কোথাও এর তুলনা পেলাম না। একটু প্রীত হয়ে খানিকক্ষণ চুপ করে রইল। বলল, অনেকে বলে চুলগুলো কেটে ফেলতে, কিন্তু তা কি কখনো হয়? মৃত্যুর আগে এই আমার একটা ভরসা। বলে সে খুব অভিভূত হয়ে নিজের রাশিকৃত চুলের দিকে তাকালো। পাকাঠির মতো আঙুল চুলের গোছার ভেতর ঠেলতে ঠেলতে বললে, মানুষের কাছে একেবারে কুৎসিত হয়ে মরব না। মৃত্যুর সময় এইগুলো সঙ্গে যাবে। তোমার কোনো অঙ্গই কুৎসিত নয়। সে আগে ছিল না, এখন এই চুল ছাড়া আর কোনো সৌন্দর্যই নেই। তোমার চোখ দুটো কি কম সুন্দর? এই কথা তুমি বলো? কোনোদিন বলিনি, কিন্তু আজ বলছি। আজ যখন সৌন্দর্য ভাটা পড়ল তখন? কিন্তু শুনে সে খুব খুশি হলো। রুগীকে এইরকম করে ভরসার কথা বলতে হয়। কিন্তু এই ঘরে ঢুকে মৃণালকে যতখানি হতশ্রী দেখাচ্ছিল
রূপ তার ততদূর নষ্ট হয়ে যায়নি। চেহারার ভেতর প্রশংসা করবার এখনো নানা রকম তীক্ষ্ণ সৌন্দর্য বাকি রয়েছে, কিন্তু তবুও এ চেহারা দেখে মুগ্ধতা ভালোবাসার চেয়ে দয়া ঢের বেশি। মনে হয় এই সৃষ্টির কোথায় যেন দয়ার দরিদ্রতা। আচ্ছা, আরশিটা আমাকে দাও তো। টেবিলের থেকে এনে দিলাম। কিছুক্ষণ আরশিতে মুখ দেখে মৃণাল অত্যন্ত পীড়িত হয়ে বলল, রেখে দাও। টেবিলের ওপর আরশি রেখে এসে বিছানার পাশে এসে বসলাম আবার। তুমি বলো, আমি এখনো সুন্দর? চিরকালই তো সুন্দর ছিলে। কিন্তু এখন? তোমার চোখ, চুল, নাক, মুখ, ঠোঁট সবই তো খুব উঁচু দরের জিনিস, খুব দামি জিনিস। শুনে কয়েক মুহূর্ত সান্ত্বনায় আত্মতৃপ্তিতে সে জানলার ভেতর দিয়ে নারকেল গাছগুলোর দিকে তাকিয়ে রইল। পরে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ছিলাম খুব উঁচু দরের জিনিস, কিন্তু এখন নষ্ট হয়ে গেছি। নিস্তব্ধ হয়ে রইলাম। তোমরা ভাবো মানুষকে সান্ত্বনা দেওয়াই উচিত, সেজন্য সাজিয়ে কথা বলো, কিন্তু আরশি তো মিথ্যে কথা বলে না। দিনের মধ্যে 15, 20, 25 বার যতবার সেটার দিকে তাকাই, ততবারই বুঝতে পারি কেন লোকে আজ আমাকে শ্রদ্ধা করে, সম্ভ্রম করে, স্নেহ করে, দয়া করে, কিন্তু আমার দিকে তাকিয়ে বিমুগ্ধ হয় না কেউ। এই নারীকে ভালোবাসার প্রবৃত্তি কারোরই নেই আজ। চুপ করেছিলাম। কই, প্রতিবাদ করলে না তো? দিনের মধ্যে এতবার করে আরশি দেখতে যাও কেন? এই হলো তোমার উত্তর? টেম্পারেচারটা নিই বরং। থাক। ওষুধ খাবে? না, এখনো সময় হয়নি। এসো, খানিকটা বেদানা খাওয়া যাক। টেবিলের থেকে একটা বেদানা এনে ভেঙে মৃণালকে দিচ্ছিলাম। সে একটু একটু করে খাচ্ছিল। মাঝে মাঝে রোগা হাত তুলে আমার মুখে কতকগুলো বেদানা তুলে দিচ্ছিল। তার বন্ধু ঢের, সকলের জন্যই এই রকম হৃদয় তার। আমার নিজের কোনো বিশেষত্ব নেই, কিন্তু তবুও এক একবার অবাক হয়ে ভাবছিলাম, আমিই তো মৃণালের একমাত্র বন্ধু। মানুষেরই বা দোষ কি? পৃথিবীতে কত সুস্থ সুন্দর মেয়ে মানুষ রয়েছে, সেসব ছেড়ে আমার এই হাড় কখানাকে মৌখিক ভালোবাসা ছাড়া কি আর জানাবে তারা? তা আমি বুঝি। তারা ভাবে আমি সব দিক দিয়েই বঞ্চিতা। রূপ, রস, জীবন, এমনকি মানুষের কথাবার্তা পর্যন্ত কতকগুলো শূন্য খোসা এনে সেগুলোকে সত্যিকারের বলে বোঝাতে চায়, কিন্তু আমি বুঝি সেগুলো শুধুই খোসা। তোমার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো মৃণাল। হ্যাঁ, প্রায় 5 বছর পরে। এর মধ্যে অনেকের সঙ্গে আলাপ করে ফেলেছো হয়তো। তাদের কথাই বলছিলাম। তোমার বড় একটা দোষ মৃণাল, নিজে তুমি যে কত দামি তা ভুলে যাও কেন? না, তা আমি কোনোদিনও ভুলিনি। একটা একটা করে দানা নিচ্ছ যে। না, ঢের তো খেলাম। তুমি ভেবেছ ওদের ভালোবাসা পাবার জন্য আমি খুব উদ্গ্রীব? আর একটা দানা আমার হাতের থেকে সে তুলে নিল। বললে, মায়া মমতা প্রত্যেকেই প্রত্যেকের কাছ থেকে প্রত্যাশা করে। কেউ যদি তা দেয়, আমি তো অস্বীকার করি না। না যদি দেয়, তাহলেও আকাঙ্ক্ষা করাটা অপরাধের বলে ভাবি না। মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা যত হয়, চারিদিকের আত্মীয়তা যত বাড়ে, এই পৃথিবীরও তো তত মঙ্গল। তা ঠিক। কিন্তু এই গেল স্নেহ মমতার কথা। আমার পরিচিত কোনো মানুষকে এ জিনিস দিতে বা কারো কাছ থেকে এসব পেতে আমি কোনোদিনও দ্বিধাবোধ করিনি। সেটা আমি জানি। এই যে 5-6 বছর তোমার সঙ্গে দেখা নেই, এর ভেতর ঢের নতুন লোকের সঙ্গে আমার আলাপ হয়ে গেছে। অনেকেই তারা জীবনের নানা দিকে ঢের খ্যাতি পেয়েছে, পদস্খলনও অনেকের খুব। এদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা আছে, দাক্ষিণ্য প্রীতি আছে, কিন্তু তাই বলে প্রেম প্রণয় নিয়ে এদের সঙ্গে খেলা করি এই মনে করো তুমি? গোটা 2 দানা তার হাতে তুলে দিতে গেলাম। মৃণাল হাঁ করল, মুখের ভেতর ছেড়ে দিলাম। চিবোতে চিবোতে মৃণাল বলতে লাগলো, কই, আমার কথার উত্তর দিলে না তো?
এদের এক আধজনের সঙ্গে তোমার প্রণয়ের সম্বন্ধ হলে ভালোই তো হতো। তা হতো হয়তো, কিন্তু বিপদ এই যে তুমি যেরকম দয়ামায়ার জীব, যেভাবে নিজেকে নিঃসংকোচে বিলিয়ে দিতে, তাতে এদের অনেকের হয়তো মনে হয়েছে যে তুমি তাদের ভালোবাসো। তা আমি জানি। অনেক প্রেমের চিঠি পেয়েছো হয়তো। চিঠি শুধু নয়, মুখোমুখিও ঢের নিবেদন শুনলাম। এই গত 5 বছরে? হ্যাঁ। অথচ কই, কুমারী তো হয়ে রইলে। হ্যাঁ, তাই তো রইলাম। বিয়ে করলেই তো পারতে মৃণাল। কোনো আপত্তি আছে? বাস্তবিকই আমার কোনো আপত্তি নেই বিয়ে করতে। তাহলে করলে না যে? কি জানি, মোটের উপর হয়ে উঠল না। এদের কাউকে ভালোবেসেছিলে? সে খোঁজও আমার কাছে জিজ্ঞেস করো না। কেন? নিজের মনটাকে আমি আজও বুঝি না। আমি চুপ করেছিলাম। মৃণাল জানলার ভেতর দিয়ে নারকেল গাছগুলোর দিকে তাকিয়েছিল। একটু চুপ করে থেকে সে বলল, একসময় জানো, খুব লোভ হয়েছিল। কিসের লোভ? এদেরই এক আধজনের সঙ্গে নিজেকে ভিড়িয়ে ফেলবার জন্য। মৃণাল আর খেতে চাইল না। বেদানাটা বিছানার একপাশে রেখে দিলাম। কিন্তু লোভ তো প্রেম নয়। কি জানি, অত বাজ বিচার করতে যেও না মৃণাল, তাতে কোনো লাভ হয় না। কিরকম? প্রেমের জন্য না হয় কবিতার বই পড়ো, কিন্তু যে মানুষের জন্য আকাঙ্ক্ষা হয় তোমার, তাকেই গ্রহণ করো। আমি বললাম লোভ, তুমি বললে আকাঙ্ক্ষা। হ্যাঁ। কিন্তু তাই বলে লোভের দাম বাড়লো না তো। লোভ, আকাঙ্ক্ষা, কামনা সবই তো এক জিনিস। প্রেমের থেকে এই সবই আলাদা। কি বলো তুমি? স্নেহ, মমতা আর টাকা, স্বামী স্ত্রীর এই সবচেয়ে বড় সম্বল। প্রেম একেবারেই অপ্রাসঙ্গিক। স্বামীটি যদি কবি হন, প্রেম তার কাগজ কলমের ভিতর। স্ত্রীটি যদি কল্পনাপ্রিয় হয়, প্রণয়ের স্বাদ তাহলে সে গল্প পড়ে মেটাবে। না হয় অতীতের জীবনের 2-1জনের কথা ভেবে, আর না হয় 2-4 মুহূর্ত বাজে কোনো পুরুষ মানুষের সঙ্গে কাটিয়ে। তোমার এই কথাগুলো নতুন নয়, আমি আরো ঢের শুনেছি আগে। কার কাছে? যারা আমার কাছে আসে তারা এরকম অনেক কথা বলে। হ্যাঁ, এই কথাগুলো ঢের পুরনো, কিন্তু খুবই সত্য। না, তা যদি হতো তাহলে ঢের আগেই বিয়ে করতাম। মৃণাল আমার দিকে তাকিয়ে বললে, বেদানা খাবে? টেবিলে অনেকগুলো বেদানা রয়েছে, খাও না 2-4টে। কোনো উত্তর দিলাম না আমি। আমি তো উঠতে পারি না, না হলে তোমায় এনে দিতাম। থাক, যাবো এখন। আমাকে 2-1টা দানা দাও তো আরো। অমলা তোমার জন্য চা করতে গেল, ফিরল না যে? তাকে আমি না করে দিয়েছি। কেন? তখন তোমার ওপর আমার কেমন একটা অভিমান হয়েছিল মৃণাল। অভিমান? কিসের জন্য? তুমি ড্রয়িং রুমে এলে না বলে। তখন তো বুঝিনি তুমি এরকম বিছানায় পড়ে। ভেবেছিলাম। মৃণাল একটু চুপ থেকে আস্তে আস্তে বলল, কি ভেবেছিলে? অমলা চা নিয়ে এলো। চা, টোস্ট, ডিম, কেক, কলা আর অনেক কিছু। 2টো জায়গায়। একটা মৃণালের জন্য। মৃণালের থালায় সম্পদ খুব কম। 1খানা টোস্ট, একটা ডিম পোচ, 1 পেয়ালা ওভালটিন, গোটা কয়েক আঙ্গুর। অমলা দাঁড়িয়েছিল। মৃণাল হাত নেড়ে বললে, আচ্ছা যাও তুমি। এই মেয়েটি কে? আমার মাস্তুতো বোন। এখন আমার জায়গা অমলা অধিকার করেছে। কিরকম? প্রেমের চিঠি পায়, মুখে মুখেও নিবেদন ঢের। ড্রয়িং রুম তো আজকাল এর জন্যই। তোমার হিংসে হয় বুঝি? কার না হয় বলো, এরকম থাইসিসের বিছানায় পড়ে থেকে থেকে। অমলার বয়স কত? আমার থেকে 3-4 বছরের ছোট হবে। 19-20 তাহলে? হ্যাঁ, ওই রকমই। বিয়ে করেনি? তার মতামতও তোমার মতো নাকি? জানি না। মৃণাল মুখ বিকৃত করে বললে,
কারো মতামতের খবর আমি রাখি না। ডিশটা ঠেলে ফেলে দিয়ে বিরস মুখে একবার বালিশে মুখ ঘষল, তারপর পাতলা ঠোঁট দুটো চেপে জানলার দিকে অত্যন্ত নিবিড়ভাবে তাকিয়ে রইল। চোখে জল এসে গেছে। কিছুই তো খেলে না তুমি। খেতে ইচ্ছা করে না। এই আঙুর কটা খেয়ে নাও। বালিশে ঠেস দিয়ে একটু উঠে বসবার চেষ্টা করলো, কিন্তু পারল না। আমার দিকে তাকিয়ে বলল, ড্রয়িং রুম থেকে এক এক ফাঁকে সুবিধা করে আমার কাছে আসে এক একজন। এই কর্তব্যবোধে তো সকলেরই আছে। কেউ বা এ বাড়িতে ঢুকেই আমাকে প্রথম দেখে নিয়ে তারপর ড্রয়িং রুমে গিয়ে বসে। কেউ বা রাত 11টা-12টার সময় বিদায় নেবার আগে আমার খবরটা নিয়ে যায় একরকম। এর চেয়ে বেশি কী বা আমি আশা করতে পারি? একটা আঙুর খেতে খেতে মৃণাল বলল, কেউ আমার জিভের নিচে থার্মোমিটার রেখে টেম্পারেচার দেখে, কেউ বা শালটা বুকের উপর টেনে দেয়, কেউ বা ওষুধ খাওয়ায়, কেউ বা চেঞ্জে যেতে বলে। বাস্তবিক চেঞ্জে গেলে না কেন? সে কথার কোনো উত্তর না দিয়ে মৃণাল বলে, কেউ বা নানা রকম মিষ্টি সান্ত্বনার কথা আমাকে শোনায়, কিন্তু আমি জানি এদের কথা কাজ সমস্তই অন্তঃশ্বাস শূন্য। বড়জোর এরা আমার জন্য বেদনা বোধ করে, আমাকে জীবনের হাতে প্রতারিত জীব ভেবে মনে মনে আক্ষেপ করে, হয়তো কৃপা করে আমাকে। কিন্তু কৃপাকে চায় বলো? যদি বুড়ো হয়ে বেঁচে থাকতাম তাহলেও কোনোদিন মানুষের কৃপা ভাঙিয়ে নিজের কোনো রকম সুবিধা করতে যাওয়াটাকে আমি সবচেয়ে বেশি ঘেন্না করতাম। আমাদের জীবনে যত রকম অনুভূতি আছে, এই কৃপা করুণা হচ্ছে সবচেয়ে অধম। একটা কুষ্ঠ রোগীর জন্য, একটা মালগাড়ির মহিষের জন্য, একটা ডানা ভাঙা ফড়িংয়ের জন্য এর প্রয়োজন আর ব্যবহার কতখানি অপদার্থ জিনিসটা ভেবে দেখো তো একবার। মৃণাল আঙুরটা মুখের থেকে ফেলে দিল, বিছানার ওপর পড়ে গেল। তুলে নিয়ে দেখলাম এতক্ষণ ধরে চুষছিল সেটা, কিন্তু তবুও কত রস আঙুরটার ভেতর রয়ে গেছে এখনো। ওটা ধরলে? ছি, ফেলে দাও। জানলার ভেতর দিয়ে ফেলে দিলাম। এখানে ফেললে কেন? কেন, কি হবে? কোনো পাখি টাখিতে হয়তো খাবে। একটা চড়াইয়ের যদি আমার মতো অবস্থা হয় আঙুরটা খেয়ে, বলে সে একটু হাসলো। না, তা হয় না। ওদের জীবন ঢের শক্ত, কি বলো? তা আমি জানি। তোমার হাতটা লাইমল দিয়ে ধুয়ে ফেলো। ধোবক্ষণ? না, এক্ষুনি ধো। স্পিটিন লেগে রয়েছে, হয়তো অন্যমনস্কভাবে কখন চোখে নাকে মুখে হাত দিয়ে ফেলবে। হ্যাঁ, করুণার কথা বলছিলাম। অবশ্যই যে মানুষ নিজে করুণা পায় না, পরকে দিচ্ছে, তার আশা সব দিক দিয়েই। কিরকম? অভাগাদের সঙ্গে নিজেকে সে প্রথমে তুলনা করে, বোঝে নিজের জীবনে দুর্ভাগ্য কত কম, নিস্তার শান্তি কত বেশি। এই হলো তার প্রথম শৌখিনতা। তারপর নিজের প্রতিষ্ঠিত জায়গায় বসে পরের জন্য সে দয়াবোধ করে, বেদনা পায়। জিনিসটা যত বেশি আন্তরিক হয়, ততই তার মনের বিলাসিতা পরিপূর্ণ হয়ে ওঠে। বাস্তবিক আন্তরিক অশ্রুর মতো এমন চমৎকার ভোগের জিনিস পৃথিবীতে আর কিছু আছে কি নিখিলদা? ভগবান নিজে এই উপভোগকে সবচেয়ে বেশি ভালোবাসেন। যারা তাকে করুণাময় বলে, তারা অনেক সময় স্বীকার করতে চায় না যে করুণাকে আশ্রয় করে বিধাতা কি অসীম রস নিবিড়তা জমিয়ে রেখেছেন নিজের জন্য। এই পৃথিবীতে সবচেয়ে বেশি বেদনা পায় সবচেয়ে বেশি কৃপার পাত্র যারা। মৃণাল, তুমি চা খাও না? সকালে একবার খেয়েছিলাম। আর খাবে না তুমি? না। এই ওভালটিনও তো খেলে না। আমার কেমন বমি আসে খেতে। তাহলে আর একটা আঙুর খাও। নীরবে হাঁ করল। ধীরে ধীরে ঠোঁটের ফাঁকের ভেতর আঙুলটা ঢুকিয়ে দিলাম। মৃণাল চুষতে চুষতে বলল, পাড়াগাঁয়ে যখন ছিলাম
কার্তিক অঘ্রাণের সন্ধ্যায় কুল বাবলার জঙ্গলের ভেতর এক একটা পাখির ভাঙা বাসা দেখে বড় কষ্ট হতো। কিন্তু পাখিটার নিজের কষ্ট যে আমার চেয়ে অনেক গুণ বেশি, সেদিন তা বুঝিনি, কিন্তু আজ বুঝছি। ভগবানই হন, বুদ্ধদেবী হন, আমাদের ড্রয়িং রুমে যারা আসে তারাই হোক, কাতর মানুষের বা প্রাণীর অবস্থা দেখে এদের মনে যে দয়া, তা বাবুগিরি ছাড়া আর কি। সে দয়া তাদের মনে আনন্দ বিলাসিতার খোরাক যোগায়। কিন্তু পৃথিবীতে সবচেয়ে সত্যিকারের ব্যথা পায় একটা কলের ভিতরকার ইঁদুর, খাঁচার পাখি, কাটা দাঁড় কাক, কিংবা আমার মতো এরকম যারা বিছানায় পড়ে থাকে তারা। তুমি আবার যখন সেরে উঠবে তখন আমার মনের ভেতর এত কথা যে আছে ওরা তা জানে না, ভাবে যে কোনো রকম প্রবঞ্চনা করে আমাকে বুঝ দেওয়া খুব সহজ। আমি চুপ করেই থাকি, কিন্তু তবুও ওদের চেয়ে ঢের বেশি বুঝি আমি। আঙুরটা এতক্ষণ গালের এক কিনারে ফেলে রেখেছিল মৃণাল, আবার চুষতে চুষতে বলল, মরে যাবার আগে আমার একটা তৃপ্তি এই যে কি বিধাতা, কি মানুষ, কেউই আমাকে মিথ্যে ভরসা দিয়ে ঠকাতে পারল না। জীবনটা যে বাস্তবিক কি ঠিকঠাক বুঝেই গেলাম। পরদিন বেলা 2টোর সময় মৃণালের কাছে গেলাম। হ্যাঁ, তোমাকে এই সময় আসতে বলেছিলাম। খুব কষ্ট করে এসেছো না? হেঁটে এলে? না, ট্রামে এসছি। এই দুপুরবেলাটা আমার বড্ড খারাপ লাগে। কাল রাতে ভালো করে ঘুমিয়েছো? না, ঘুম আমার বড্ড কম। এখন ঘুম পাচ্ছে? না, বড্ড গুমোট। পাখা ঘুরছিল, জানলা দিয়েও বাতাস খেলা করছিল খানিকটা। গুমোটটা বাইরের কি ভেতরের বুঝতে পারলাম না ঠিক। চেঞ্জে গেলে না যে? ভাওয়ালি যাওয়ার কথা হয়েছিল। সে তো খুব ভালো জায়গা। তুমি দেখেছো? না, শুনেছি। তুমি তো একবার কাঠগুদাম, নৈনিতাল, ভীমতাল গিয়েছিলে। হ্যাঁ, সে কি আর আজকের কথা? পায়ে হেঁটে তো গিয়েছিলে একেবারে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে। আচ্ছা মানুষ তুমি। না, এখন বড্ড ছেলে মানুষই মনে হয় এসব। কেন? মনের একটু অভিমান নিয়ে তখন নানা রকম আজগুবি কাজ করতাম। কোথায় কে তাচ্ছিল্য করলো, কার কাছ থেকে অবহেলা পেলাম, সেই জন্য হেঁটে হেঁটে কাঠগুদামে চলে যাওয়া। কিরকম বেকুবিপনা বলো দেখি। বাস্তব জীবনের দেনা পাওনার সঙ্গে কত কম পরিচয়। এখন পরিচয় কি খুব গভীর হয়েছে? এখন আর অভিমান করো না? করিবই কি, কিন্তু সেজন্য কাঠগুদামে চলে যাই না। হয়তো গোলদিঘিতে গিয়ে একটু ঘুরে আসো। অত দরকার হয় না, বিছানার উপরেই শুয়ে থাকি, একটা খবরের কাগজ আর চুরুট হাতে। অভিমানের ব্যাপারটা কেউ টেরও পায় না। আমি কি শুধু একা? 25-26 বছর পেরিয়ে গেলে পৃথিবীর সব মানুষই এইরকম। জীবনের নারী নক্ষত্র ঠিক ধরে ফেলে। হ্যাঁ, তাচ্ছিল্যের বদলে তাচ্ছিল্য, অবহেলার বদলে অবহেলা, ঘৃণার বদলে ঘৃণা, এই সবই তো ব্যবস্থা এখন তোমাদের জীবনে। কি করব, আর তো কোনো উপায় নেই। নতুন করে প্রেম করতে ভয় পাও? এ জীবনে প্রেম আর সম্ভব নয়। জীবন তাহলে অস্বাভাবিক হয়ে ওঠে। স্বাভাবিক সাধারণ জীবনের আকর্ষণ খুব গভীর, মৃণাল। সকলের সঙ্গে মাত্রা রেখে চলতে পারি, এটা ভেবেও খুব আশ্বাস। তা ঠিক। নারীর রূপ বা প্রেমের সঙ্গে একেবারে নিঃসম্পর্ক হয়ে পড়িনি, তাদের সঙ্গে সম্পর্ক বইয়ে, সিনেমায় বা নিজের কবিত্ব প্রয়াসের ভেতর। এরকম সম্বন্ধ রাখতে গিয়ে নিজের স্বাভাবিক জীবনটাকে খরচ করে ফেলবার ভয় নেই। না, কোনো ভয় নেই অবশ্য। কবিতায় কামনার গন্ধ বেশি। না, তা নয়। সেটাও খুব আশ্বাসের কথা। এখন কিরকম লেখো? প্রেমের কবিতা এখন আর লিখি না প্রায়। মৃত বিড়াল বা মরা মাছের উদ্দেশ্যে লেখো বোধ করি। সেই রকমই। ছাপাও? না। কেন? কবিতার রকমটা আমার বড় বিদঘুটে হয়ে গেছে, কেউ ছাপাবে না। তবে কি লিখেই শান্তি?
হ্যাঁ, সেই রকম। তাহলে প্রেমের আস্বাদ মেটাতে বই আর সিনেমা? সিনেমাও বাদ দাও। কেন? যাই না বড় একটা, 6 মাসে হয়তো একবার। তাছাড়া সিনেমায় নারীর রূপ রয়েছে বটে, কিন্তু প্রেম একেবারেই অরূপ। বাস্তবিক দেহ নিয়েই নানা রকম ব্যাপার রয়েছে শুধুমাত্র, তার ভেতরেও কোনো আর্ট নেই। অনেক বই পড়ো বুঝি, কিন্তু আজকাল বইগুলো তোমার কবিতার মতো অনেকটা। কিরকম? আমি তো ঢের নামজাদা বই ঘেটে দেখলাম, মরা বেড়াল আর মৃত মাছের কথা লেখে, শুধু প্রেম কই। দুজনেই অনেকক্ষণ চুপ করে রইলাম। খানিক পরে মৃণাল বলল, রোদ তোমার চোখে এসে পড়েছে, ওই জানলাটা বন্ধ করে দাও না। বরং একটু সরে বসি। থাক, এই তো আমার পাশে বেশ বসেছ। সে আমাকে উঠতে দিল না, একটু চুপ করে থেকে বললে, রোদ লাগছে যে তোমার মাথায়, এই বালিশে একটু মাথা পেতে শোও না। মৃণাল তার বালিশের অনেকখানি আমাকে ছেড়ে দিল। রোদ এক্ষুনি সরে যাবে। তা যা, তাহলে। মুখে আঙুর আছে তোমার? নেই। কোথায় ফেলে দিলে? কি জানি কোথায় পড়ে গেছে। এই বিছানায় হয়তো। থাক, খুঁজতে যেও না, একটু গ্লুকোজ দাও তো আমাকে। বেদানা খাবে? না, এখন আর কিছু খাবো না। দুজনেই চুপ করেছিলাম। তোমার স্ত্রীর নাম উষা না? হ্যাঁ। দেখতে কেমন? এই সাদামাটা। মনটা কেমন? উষার মন্দ কি? একটা মেয়ে হয়েছে শুনলাম। হ্যাঁ। মেয়েটি কি বলে? আশা করি খুব স্বাভাবিক সাধারণ একটা নারী হয়ে উঠবে। কার মতো দেখতে? আমারই মতো। মেয়েটি হাঁটতে পারে? হ্যাঁ। বয়স কত হলো? 6 বছর হলো। না, ভাওয়ালি যাওয়া হলো না আমার। কেন বলো তো? বেডও পাওয়া গিয়েছিল, বেড পাওয়া তো খুবই কষ্ট। কিন্তু গেলাম না। বিদেশে গিয়ে কে মরবে বলো? সেখানে গিয়ে দেখবো তো শুধু পাহাড় আর পাইন গাছ। মরার পরে উড়ে উড়ে তার ঢের দেখা যাবে। কিন্তু যে কটা দিন বেঁচে আছি, এই রক্ত মাংসের জীবনটাকে এই আমার বাংলাদেশের থেকে ছেড়ে নিয়ে চলে গিয়ে কি লাভ? এই নারকেল গাছগুলো, বুড়ো অশ্বত্থটা, শালিক চড়াই, দেশের এই কাকগুলো, এদের ভিতর মরে আমার ঢের তৃপ্তি। বলে মৃণাল চোখ বুঝল। দেখলাম ঘুমিয়ে পড়েছে। 20-22 মিনিট ঘুমোলো, তারপর হঠাৎ চমকে জেগে উঠে চারদিকে তাকালো বারবার। 2-3 মিনিট পরে স্বাভাবিকতা ফিরে পেল। ধীর চোখে জানলার দিকে তাকিয়ে মাথার চুল আস্তে আস্তে বুলোতে বুলোতে বলল, বড় খারাপ স্বপ্ন দেখি। আমি চুপ করেছিলাম। ও শুনে তোমার দরকার নেই। দিনের মধ্যে ঘন্টায় ঘন্টায় আমি মরে যাই, চিতায় পুড়ি, আবার হাত ঠক ঠক করে এই ঘরে হাঁটতে থাকি। অন্ধকারের মধ্যে, অনন্তকালের ভেতরেও এ ঘরের দরজা জানলা খুঁজে পাই না। এক একটা কঙ্কাল প্রত্যেকে আমার মুখোমুখি হয়ে দাঁড়ায়। খিদে পেয়েছে নাকি? না। আচ্ছা, থার্মোমিটারটা দাও তো দেখি। দেখো, থার্মোমিটারটা বালিশের নিচে না? দেখছি। হ্যাঁ, এই জিভের নিচে রাখো। জ্বর কি এরকমই ওঠে দুপুরে? কত উঠেছে? 99.5। জ্বরটা রেমিশন হলো না একদিনও। আস্তে আস্তে হবে মৃণাল। একদিনও তোমাদের মতো গায়ের টেম্পারেচার হলো না আমার। এমন দুঃখ করে। আমি ছাড়া আর সকলেই 97.5। কি এমন পাপ করেছিলাম যে কোনোদিন 97.5 হবে না? মানুষের গায়ের টেম্পারেচারও আমার লোভের জিনিস হয়ে দাঁড়ালো। হা বিধাতা! একটা বেদানা নিয়ে এসে ভেঙে 2-4টে দানা মৃণালকে দিলাম। না, আর দরকার নেই। আমার মনে হয় আমার মাথার ভেতর কিছু একটা হয়েছে। কি যে ভাবো তুমি! না হলে এরকম স্বপ্ন দেখি কেন? স্বপ্নে আমিও তো অনেক সময়
ঢের খাপছাড়া জিনিস দেখি। আমার মতন এইরকম হ্যাঁ, এত বিদঘুটে? অমলা ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে এসে দাঁড়ালো। কি চাও তুমি? কিছু না। একটু চুপ থেকে অমলা চেয়ার টেনে বিছানার পাশে বসলো। বসলে যে? থার্মোমিটারটা নেব। নেওয়া হয়েছে। ওষুধ? আমি গ্লুকোজ খেয়েছি, আর কিছু খাবো না। একটু ওভালটিন দিই? না। বেদানা? বললামই তো তোমাকে, এক কথা কতবার বলতে হয় অমলা? অমলা আরক্ত মুখে একটু হেসে চুপ করল। বসে রইলে যে? এক্ষুনি তো ডাক্তার আসবে। তাতে কি? বিছানা টিছানা পরিষ্কার করতে হয়, তোমার কাপড় চোপড় বদলে নিতে হবে না? সে এখন থাক। কিন্তু ডাক্তার বড় বিরক্ত হন। আচ্ছা, তুমি যাও তো এখন। আমি তো তোমার কোনো সাহায্য করতে পারছি না, অন্য মানুষদেরও বাধা দিচ্ছি। ইনি এর কাজ করুন, আমি এখন উঠি। কাল সকালেই আবার আসবো। আমি উঠতে যাচ্ছিলাম, মৃণাল আমার হাত চেপে ধরল। বললে, অমলার কথাও তুমি বিশ্বাস করো? ডাক্তার আসতে এখনো ঝাড়া 2 ঘন্টা দেরি। কেন মৃণালদি? এখন 3:30 বেজেছে। তিনি তো 4টের সময় আসবেন। আসো কি আগে? এর মধ্যে সব ঠিকঠাক করে রাখলে ভালো হতো না? কি আর ঠিক করবে? মানুষটা তো বিছানায় পড়ে আছি। কয়েকদিন পরে বিছানা খালি করে দিয়ে চলে যাব, তখন অনেক ঠিকঠাক করতে হবে। কিন্তু এখন। ডাক্তার ঢুকে পড়ল। কোলের ওপর হাতটা রেখে বসে মিনিট 5-7 নানা রকম পরীক্ষা করে একটা প্রেসক্রিপশন লিখল। তারপর অমলার কাঁধে হাত দিয়ে তাকে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মৃণাল নিস্তব্ধ হয়েছিল। ডাক্তার তো কোনো কথাই বললে না। বেশ বড় ডাক্তার। চেহারা তো বেশ মানুষের মতো। এর তো সমস্ত স্যুট বিলেট থেকে তৈরি হয়ে আসে। তাই নাকি? কেমন মানায় সাহেবী পোশাকে, দেখলে তো? বয়স কত হবে? 33-34 হবে। মোটে? কেন, বুড়ো মনে হয়? না, তা নয়, তবে বাড়ন্ত বেশ। হ্যাঁ, খুব পরিপূর্ণভাবেই পুরুষ মানুষ। তাই তো দেখলাম। এর সঙ্গে পার্টিতে আলাপ হয়েছিল। এই ডাক্তারের সঙ্গে? হ্যাঁ, তারপর দেখো, এই পরিবারে যার যখনই কোনো অসুখ হয়, উনি নিজে সেধে এসে দেখে যান। ডাকলে তো তৎক্ষণাৎ এসে হাজির, সে যেখানে যত বড় কলই থাকুক না কেন। এখন কাপড় চোপড় বদলাতে হবে। তুমি অমলাকে একটু ডেকে দেবে? কোথায় সে? ড্রয়িং রুমে আছে। আচ্ছা। কাল এসো, খুব সকালেই, 7:30-8টার সময়। আচ্ছা। শোনো, ডাক্তারকে আজ খুব চুপচাপ দেখলে না? হ্যাঁ। কেন বলো তো দেখি? তা আমি কি করে বলবো? আমি বলতে পারি। কি ব্যাপার? ইনি যখন এ ঘরে ঢুকলেন, তখন তোমার হাতের আঙুল নিয়ে আমি খেলা করছিলাম। কিন্তু তাতে ডাক্তারের কি? কোন জিনিস কার হৃদয়ে গিয়ে কি করে যে আঘাত করে। মৃণাল একটু ব্যথিত হয়ে বালিশে মুখ গুজল। একটু চুপ থেকে বলল, ডাক্তারকে আজ আবার ডাকিয়ে আনতে হবে। কখন? সন্ধ্যার মুখোমুখি। শরীর খারাপ বোধ করছো নাকি? না, সেজন্য নয়। তবে জবাবদিহি করতে? কোনো মানুষের মনে মিছিমিছি কষ্ট দিয়ে লাভ কি? আচ্ছা, আমি উঠি। আমার হাতটা খপ করে ধরে ফেলল মৃণাল। তুমি আমার কিছু মনে করলে না তো? কাতর চোখ তুলে মৃণাল আমার দিকে তাকালো। অবাক হয়ে ভাবছিলাম, বিধাতা একেই কেড়ে নিতে চাচ্ছেন কেন? জীবনের স্রোতে নিমজ্জিত হয়ে থাকতে যে এত ভালোবাসে। কই, তুমি কথা বলছো না যে? কথা শুনতে চাও? আমি একটু নীরব হয়ে রয়েছিলাম।
কেন চুপচাপ হয়ে থাকবে? দেখি তো তোমার হাতটা। শালের ভেতর থেকে হাতটা বের করে দিল মৃণাল। আমার হাতের ভিতর টেনে নিয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইল। কিন্তু তবুও মৃণালের সন্দিগ্ধতা গেল না। একটু উসখুস করে বলল, তোমার রকম সকম বুঝি না। কেন বলো তো? কই কিছু বলে গেলে না তো? কি আবার বলবো? কাল সকালেই আসবো। না, তা নয়। তবে এই যে ডাক্তারের কথা বলছিলাম, বলেছিলাম সন্ধ্যার মুখোমুখি ডাক্তারকে ডাকবো আবার। যাক, দরকার নেই দেখে, যা কিছু মনে করুক গিয়ে, তাতে আমার কি? ঠিকঠাক ওষুধপত্র দিয়ে আমাকে বাঁচালেই আমি বাঁচি। ঠিক এমনই সময় অমলার ঘাড়ে হাত জড়িয়ে ডাক্তার ঘরের ভেতর ঢুকলো আবার। মৃণালের বিছানার পাশে চেয়ারটা টেনে বসলো। অমলা আমার দিকে তাকিয়ে অমায়িকভাবে ঘাড় নেড়ে বললে, আপনি একটু শুনবেন? আমি উঠে গেলাম। অমলা বলল, চলুন। দরজা পেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আসুন ড্রয়িং রুমে, একটা কুশনে বসুন। আমি বসলাম। নিজে এসে দাঁড়িয়েছিল। বললে, কিছু মনে করবেন না, ব্যানার্জি সাহেব মৃণাল দিকে ভালো করে দেখবেন এবার। বাড়ির মেয়েটেরা সব আসবে কি না, তাই। আচ্ছা, আমি যাচ্ছি। কোথায় যাবেন? বাসায়। কিছু মনে করবেন না যেন। আমি উঠে দাঁড়ালাম। উঠবার কি দরকার আপনার? এইখানেই বসুন না কেন? এখন বাসায় গিয়ে করবেনটা কি? বলে সে মিষ্টি হেসে আমার দিকে তাকালো। আমি আবার কালকে আসবো। চা খেয়ে যান। না, এখন থাক। কেন এত ব্যস্ততা কিসের? বাসায় আপনার স্ত্রী আছে? না, তা নেই। মৃণালদের কাছে শুনলাম আপনি বোর্ডিংয়ে থাকেন, কলেজ হোস্টেলে। না, ঠিক কলেজ হোস্টেল নয়। সে যে হোস্টেলই হোক, কোনো মেয়ে মানুষ নেই তো? খানসামা এসে আপনাকে চা দেবে, তা ভালো লাগবে আপনার? বলে সে আবার তার সমস্ত অনুপম রূপ তার নিজেরই ইচ্ছায়, নিজেরই জ্ঞাতসারে অনেকখানি স্নিগ্ধ আগ্রহে সরস করে তুলে আমার দিকে তাকালো। ভালো লাগলো বেশ। কিন্তু এর ভেতর কতখানি আন্তরিকতা, কতখানি খেলা, কারো বুঝবার সাধ্য নেই। যাই হোক, এ খেলা খেলতে সে যে খুব রাজি, এ স্পষ্টতাকে অস্বীকার করবার জো নেই। আমার মুখোমুখি একটা সোফায় বসে বললে, আমার কথা কেউ কোনোদিন অগ্রাহ্য করতে পারে না। আপনি মনে করেছেন চা না খেয়ে চলে যাবেন? দেখুন পারেন কি না। চা কে করবে? আমি নিজেই। আপনাকে চা খেতে বসিয়ে আমি বাবুর্চি দিয়ে করাবো? কেন, এ হাত দুখানা আছে কিসের জন্য তাহলে? কিন্তু ডাক্তার এখন মৃণালকে দেখছে। এই সময় চা নিয়ে ব্যস্ত থাকাটা আপনার উচিত নয়। মৃণালদির ঘরে এখন অনেক মেয়ে মানুষ আছে। কিন্তু আপনার মতো কাজের মানুষ তো একটিও নেই। কি করে বুঝলেন আপনি? থাক, সে আলাদা কথা। এখন আপনি রুগীর কাছে যান। তা যাবো বই কি, আগে চাটা করে আনি। কিন্তু সে তো অনেক দেরি লাগবে। আমি খুব তাড়াতাড়ি করে আনছি। সবাই এখন ডাক্তারের কাছে, আপনারও হয়তো সেখানেই যাওয়া দরকার। এখন আপনি চা নিয়ে থাকবেন? সে আমি বুঝবো। চা এনে কি করবেন? আমরা দুজনে খাবো। আমি আর আপনি? হ্যাঁ। আর সকলে? তারা খাবে হিড়িকটা কেটে গেলে। ব্যানার্জি খেয়েছে? না। তাহলে আমি একটু বসি, সকলে একসঙ্গে খাওয়া যাবে। তাই যদি চান তাহলে চলুন, ওই দিককার সোফায় গিয়ে বসি। ওদিকটা বেশ নিরিবিলি আছে, গল্প করা যাবে। চলুন। রুগীর ঘরটার থেকে একবার ঘুরে আসবেন না? কেন, কিসের জন্য? এই মৃণালের কাপড় চোপড় বদলাতে হবে, বিছানা ঠিকঠাক করতে হবে। আপনিও যেমন, ডাক্তার থাকলে কাপড় বদলায় কি করে? বলে অমলা খিলখিল করে হাসতে লাগলো। কিন্তু সোফার থেকে নড়বার কোনো লক্ষণই দেখা গেল না তার। গেলে ভালো হতো আপনার। আমার মনে হয় আমার সঙ্গে কথাবার্তা বলতে আপনার ঢের অসাধ। না, তা নয়। তবে আবার কি, আমাকে ঠেলে আপনি পাঠাবেনই? খটখট করে জুতোর শব্দ শোনা গেল। ডাক্তার ঢুকে বললে, অমলা, কেন? কি করছো এখানে?
কেন, কি হলো? ডাক্তার একটা সিগারেট জ্বালিয়ে অত্যন্ত বীতশ্রুত হয়ে বললে। মেয়ে মানুষ এমন দুঃসাধ্য জিনিস। আমি আস্তে আস্তে বেরিয়ে গেলাম। পরদিন সকালবেলা মৃণাল আমাকে বললে, আমাকে আজ আগের চেয়ে একটু ভালো দেখাচ্ছে না? হ্যাঁ, কেন জানো, কাল রাতে খুব ভালো ঘুম হয়েছিল বলে সে হেসে খুব প্রসন্ন হয়ে উঠল। রাতের বেলা ঘরের কাছে কে শোয়? মা আর মাসিমা। অমলা শোয় না? না, সে কেন শুতে যাবে? বেচারির যা বয়স, এই বয়সেই তো ইনফেকশন ধরে। টেম্পারেচার একটু কমেছে, কত? 98.5। আজকের দিনটা বড় সুন্দর। হ্যাঁ, তা বেশ সুন্দর আজকে। ইচ্ছে করে একটা ডেক চেয়ার নিয়ে বাইরে গিয়ে একটু বসি। অশ্বত্থ গাছটার পাতা সবই প্রায় খসে গেছে দেখছি। এই 3 মাসের শীতে এই রকম হয়েছে। আচ্ছা, পাড়া গায়ে কি এইরকম হয়? হ্যাঁ, এরকমই তো। পাতা আবার কখন হয়? এই ফাল্গুন চৈত্রের ভেতরেই বেরিয়ে যাবে। আবার ঝাঁকড়া হয়ে উঠবে গাছ, তাই না? হ্যাঁ। অমলা কাল যে তোমাকে বড় ডেকে নিয়ে গেল। ডাক্তার এসেছিল, তাই আর কি। তাতে কি? আমারও যাওয়ার সময় হয়ে গিয়েছিল। কিন্তু তুমি থাকলে পারতে। ডাক্তার ছিল কতক্ষণ? অনেকক্ষণ, 2 ঘন্টা। তোমার সম্বন্ধে জিজ্ঞেস করেনি, আমিও কিছু বলিনি, কোনো বিষয়েই কিছু বলিনি। কি দরকার আমার? নিজের জীবনের সুখ দুঃখ নিয়ে যে যার বিধাতার বোঝাপড়া করবে। আমি কাকে কি সাহায্য করতে পারি বলো? পারো তুমি কাউকে সাহায্য করতে? আমি চুপ করেছিলাম। ওষুধ আর চেঞ্জের কথা হলো ডাক্তারের সঙ্গে, এই আর কিছু নয়। চেঞ্জে যাওয়া ঠিক হলো? খেপেছ? ভাওয়ালি যাওয়ার কথা উনি বলছিলেন। তা গেলেই তো পারো। এখন এখন সে স্যানিটোরিয়াম বন্ধ হয়ে গেছে, কিন্তু যখন যাবার উপায় ছিল তখনও কেন যা গেলাম না। উনি আমাকে শিলং যেতে বললেন। শিলং তো কাছেই। যাব শিলং? ডাক্তারকে কি বললে? আমি না করে দিলাম। পরিষ্কার না করে দিলে? হ্যাঁ, তবে কি করব আর। শিলং গেলে তো বেশ ভালোই হতো। সকালবেলা বেশ ভালো লাগছিল, কিন্তু খানিকক্ষণ ধরে এমন একটা অবসাদ। কেন বলো তো দেখি? ঘুমোবে? না। চেষ্টা করে দেখো না। মিছিমিছি চেষ্টা করে কি লাভ? সত্যি আমার একটুও ঘুম পায়নি। মৃণাল বালিশে মুখ গুজে খানিকক্ষণ চুপ করে পড়ে রইল। তারপর ফিরে আমার দিকে তাকিয়ে, কার সঙ্গে আমার কিরকম সম্বন্ধ আজও ঠিক বুঝতে পারি না। ডাক্তার 2 ঘন্টা কাল ছিল আমার বিছানার পাশে বসে। পুরুষ মানুষ, কি বলবে? আমারই 2-1 কথা বলা উচিত ছিল। কি বলো তুমি? প্রত্যাশা করে বসেছিল হয়তো। তুমি তাই মনে করো? এক একজন মানুষ আছে মুখ ফুটে কিছু বলতে পারে না। ব্যানার্জিও কি সেই রকম? আমার তো তাই মনে হয়। কাল 2 ঘন্টা আমার কাছে বসলো। তোমার বিছানায়? না, বিছানার পাশে চেয়ারে। মোটে তো 6 মাসের আলাপ, তাতে বিছানায় বসা চলে না। তা ঠিক। তাছাড়া বিলেত ফেরত বড় ডাক্তার, কতকগুলো প্রাসঙ্গিকতা বজায় রাখতে হয়। চেয়ারে বসাই নিয়ম, কি বলো? তাই স্বাভাবিক। 6 বছরের ঘনিষ্ঠতা আলাপ থাকলেও আমার বিছানায় যে বসবেন বা আমার চুল নিয়ে খেলা করবেন তা তুমি ভেবো না। এক একজন মানুষ এক এক রকম থাকে, কিন্তু তাই বলে হৃদয়ের আগ্রহ আমাদের কারোর চাইতে এর কিছু কম নেই। তাই তো বোধ হলো। 2 ঘন্টা তো মনের কথা বললাম ওর সঙ্গে, কিন্তু বিশেষ যেন পরিতৃপ্তি পেল না মানুষটা। কেন বলো তো দেখি? কি কথা বললে? দেশের বিদেশের, শরীরের অসুখের, চেঞ্জের রোগী মানুষ আর কি বলবে বলো? তা তো ঠিকই। কার আঙুল নেড়ে খেলা করছিলাম না করছিলাম সেই কৈফিয়ত দিতে হবে কি? তা দিলেই তো পারতে। কেন দিতে যাব? ওর সঙ্গে অভদ্র ব্যবহার করিনি তো কিছু। একজনের হাত যদি নিজের হাতের ভেতর টেনে নিই, তাতে তিনি অপ্রীত হলে আমি কি করি বলো?
কিন্তু মৃণালের হাত আজ কম্বলের ভেতরেই ছিল, বের করছিল না সে। হয়তো হাত হিম হয়ে আছে, তার গরমের দরকার। কৈফিয়ত কী বা দিতে পারতাম বলো? আমার দিকে সে তাকালো। তা তুমি আমার চেয়ে বেশি জানো। আমি কিচ্ছু জানি না, কোনো কৈফিয়ত নেই, না আছে অস্তিত্ব, না আছে তার প্রয়োজনীয়তা। বাবুর্চি চা দিয়ে গেল। অমলা কোথায়? ঘুমোচ্ছে হয়তো। এখনো? ও বড্ড সুখী শরীর অমলার। কিন্তু কাজকর্ম তো করে ঢের। ব্যানার্জি আজও তো আসবে 12টার সময় একবার, দুপুরবেলা আসে নাকি? তারপর আসবে 4টের সময়। আজও যদি দিনটা গুমড়ে থাকে তার। কই তুমি চা খাচ্ছ কই? আমাকে ওভালটিন দেয়নি বুঝি? দিয়েছে। ওভালটিনের পেয়ালাটা তুলে নিয়ে মৃণাল বলল, এইটাই খাওয়া যাক। সবটুকু খেয়ে নাও। চেষ্টা করব। তুমি চা খাও। আমি সকালে খেয়েছিলাম কয়েক চামচ চা, ভালো লাগলো না। এখন খাবে? না, কোনো রুচি নেই। টোস্টের এক টুকরো ভেঙে মুখে দিয়ে মৃণাল বলল, আজ না হয় 2-4টে কথা বলা যাবে ব্যানার্জির সঙ্গে। তা বলো। কিরকম কথা জানো? কিরকম? না, ওই অসুখ বিসুখ চেঞ্জ ফেঞ্জের কথা আর নয়। ওতে মানুষের ঘেন্না ধরে যায়। যাতে মানুষের মনের কুয়াশা কেটে যায় সেরকম কথা বলতে হয়। চা খাচ্ছিলাম, মৃণাল বলল, শিগগিরই তো মরে যাচ্ছি, কোনো মানুষের মনে বেদনা দিয়ে বিদায় নিয়ে কি লাভ? চায়ের পেয়ালাটা হাতের কাছে তেপয়ের উপর রাখলাম। মৃণাল বলল, যে যা আমার কাছ থেকে ভালোবেসে গ্রহণ করতে চায় তাই দিয়ে যাব। 2 দিন পরে আমার এই জীবন তো কাদার চেয়েও অধম হয়ে যাবে। চায়ের পেয়ালাটা তুলে চুমুক দিলাম। মৃণাল বলল, আজ এই 10-15টা দিন এ জীবনের তবুও ঢের মূল্য আছে দেখলাম। আমি চুপ করেছিলাম। মৃণাল একটু হেসে বলল, আমার দেহের জন্য অবশ্য কারো খিদে নেই, কিন্তু আমার মনের জন্য এখনো অনেকের ঢের লোভ। টিপট থেকে চা ঢেলে নিচ্ছিলাম। মেয়ে মানুষকে তোমরা মৃত্যুশয্যায়ও নিস্তার দাও না, তার হৃদয় নিয়ে খেলা করতে ভালোবাসো, তোমরা কম নও। আমি চা ঢালছিলাম। কিন্তু আমাদেরও বলিহারি, পুরুষ মানুষকে উপেক্ষা করবার শক্তি নেই, ভগবানের কাছে প্রার্থনা নেই, নিজের হৃদয়কে অন্য অনেকের কামনার জিনিস ভেবে সার্থকতা। দেখলাম চা খুব কড়া হয়ে গেছে। সার্থকতাই শুধু, একেবারে চরিতার্থতা বলে সে চোখ বুঝল। দেখলাম চোখের পাতা খুব নিবিড়ভাবে কাঁপছে, সমস্ত শরীরও থরথর করে কাঁপছে যেন। এমনি করে 5-10 মিনিট কেটে গেল। তারপর চোখ মেলে মৃণাল বলল, বড্ড শীত করছে। আর একটা কম্বল চাপিয়ে দিই? দাও। ভালো করে পায়ে কম্বল টেনে দিয়ে বললাম, এখন ঘুমো। তাই চেষ্টা করছি বলে সে বালিশে মুখ গুজে পড়ে রইল। এক পট চা, ওভালটিন, আঙুর, বেদানা বাবুর্চি যেমন দিয়ে গেছিল মৃণালকে তেমনই ছড়িয়ে রইল সব। অবাক হয়ে ভাবছিলাম মৃণাল বাঁচবে। দুপুরবেলা মৃণাল বলল, সকালবেলা তুমি না বলেই চলে গেলে যে? চলে তো যায়নি, ড্রয়িং রুমে গিয়ে বসেছিলাম। একা একা? না, অমলা ছিল। তার সঙ্গে কথাবার্তা বলছিলে? হ্যাঁ। ওর সঙ্গে বেশি আলাপ করো না। কেন? তাহলে তোমার দাম্পত্য জীবনের শান্তি নষ্ট হবে। আমি চুপ করে বসেছিলাম। ড্রয়িং রুম থেকে এখানে ফিরে এলে না কেন? তুমি তো ঘুমোচ্ছিলে। না, ঘুমোইনি, চুপচাপ পড়েছিলাম। আমি তো সেটা বুঝতে পারিনি। কিন্তু অমলার বলা উচিত ছিল তোমাকে। ও হয়তো টের পায়নি। সে খুব জানে, খুব বোঝে আমি কখন ঘুমোচ্ছি না ঘুমোচ্ছি। আমাকে দেখে দেখে সে হদ্দ হয়ে গেল, ইচ্ছে করেই তোমাকে জানায়নি। হয়তো ভেবেছে তুমি একটু চুপ করে আছো, তোমাকে বাধা দিয়ে আর দরকার নেই। ওর হয়ে কথা বলতে খুব ভালো লাগে তোমার, কি বলো? না, তা নয়।
এই মেয়েটি হয়ে দাঁড়িয়েছে আমার আরেক কাঁটা। একটা বেদানা আস্তে আস্তে ছিঁড়ছিলাম। আমাকে শাস্তি দিতে চাও? কেন যে ব্যথা পেলে ঠিক বুঝতে পারলাম না। ব্যথার কিছু ছিল না কিন্তু। মৃণাল আস্তে আস্তে আঙুল বাড়িয়ে আমার হাতটা ধরে একটা শান্ত নিঃশ্বাস ফেলল। তারপর বলল, কয়েকটা বেদানার কোয়া দাও তো আমাকে। 4-5টা দানা মুখের ভেতর ছেড়ে দিলাম। থাক, আর দিও না, আগে এগুলো খেয়ে নিই। চুষতে চুষতে বলল, অমলার সঙ্গে ড্রয়িং রুমে বসে কোনোদিনও কথা বলো না আর। কেন? তাতে ঢের ক্ষতি হবে। আমার? আমারও। সে বেঁচে আছে, আমি মরে যাচ্ছি। ভেবে দেখো পার্থক্যটা কত বড়। বুঝতে পারলাম। মৃণাল বলল, তাকে খুব ভালো লাগে তোমার? অমলাকে? ভালো তো লাগবেই, কিন্তু এই ভালো জিনিসকে পথ ছেড়ে চলে যেতে দাও। মৃণাল একটা একটা করে বেদানার বিচি ফেলে দিচ্ছিল। আর খাবে? দাও। একটা একটা দানা দিচ্ছিলাম। অনেকদিন পরে তোমার মনে হয়তো ভালোবাসা এসেছে। কেন? এই অমলাকে দেখে। আরও একটা দানা আমার আঙুলের থেকে ঠোঁট দিয়ে টেনে নিল সে। দুজনেই চুপ করেছিলাম। কোনো উত্তর দিলে না যে। কয়েকটা মুহূর্ত অমলার সঙ্গে কাটলো মন্দ নয়। তা আমি জানি, তা কাটবে বেশ, কিন্তু এই মেয়েটির দায়িত্ব বড় কম। কিরকম? রূপ আছে, জীবন সম্পদ আছে, কিন্তু তার সঙ্গে যদি দায়িত্ব না থাকে তাহলে সে কীরকম মারাত্মক জীব হয়ে ওঠে ভেবে দেখো তো দেখি। আমি চুপ করেছিলাম। মৃণাল বলল, ছোটবেলায় প্রজাপতির ডানা ছিঁড়তে ভালোবাসতো। কে? অমলা। ছোটবেলায় অবশ্যই অনেকেই আমরা ফড়িং প্রজাপতি মেরে খেলা করেছি। অমলার দিক টেনে কথা বলতে খুব ভালো লেগে উঠলো দেখছি যে তোমার। না, বলছিলাম সে এখন বড় হয়েছে, এখন অন্যরকম। মানুষকে ফুসলে বেড়ানোই এখন তার ধর্ম। আমার সঙ্গে সেদিকের কোনো পরিচয় হয়নি, কোনোদিন হবে বলেও আশা করি না। হতে কতক্ষণ? না, তা হয় না। তোমরা যারা জীবনের স্রোতে খেলা করছো, এতটা নির্ভর নিজেদের ওপর মিছিমিছি করতে যাও কেন? এ সাজে না। অমলা যদি তোমাকে ড্রয়িং রুমে ডেকে নিয়ে যেতে চায় তাহলে তুমি যেও না। আমি তো তোমার বিছানার পাশেই বসে আছি, আমাকে ডেকে নেবে কেন? মাঝে মাঝে আমি ঘুমিয়ে পড়ি তো, তখন হয়তো এসে হাত ইশারা করে বলবে, চলুন ড্রয়িং রুমে গিয়ে একটু গল্প গুজব করা যাক, এখানে কি গুমোট। ঠিক এই রকম করে বলে। যদি ডাকে এসে তুমি যেও না। আচ্ছা ঠিক আছে, যাব না। কপালের চুল আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছিলাম। মৃণাল বলল, কিংবা যখন বাসায় চলে যাচ্ছ হয়তো ড্রয়িং রুমে খানিকক্ষণ বসতে বলবে। আমার সঙ্গে যাদের ঘনিষ্ঠতা তাদের ওপর ওর এই রকম লোভ। আমি চুপ করেছিলাম। কখনো বসতে যেও না। কি বলবো? কোনো কথাবার্তার দরকার নেই, চুপচাপ তুমি চলে যাবে। সে বড় অভদ্র ব্যবহার হবে না? না। মানুষের সঙ্গে এটুকু সৌজন্যও রাখবো না? সৌজন্য? তোমার মনেও খানিকটা খিদে আছে যেন। খিদে? তা আমি আগেই জানতাম। অমলা কি সোজা পাত্র? মানুষের হৃদয়ের ভেতর কামনা না জাগিয়ে সে ছাড়বে? অমলার সঙ্গে দেখা হলে আমি হাত তুলে নমস্কার করে অমায়িকভাবে কথা বলি, কোথাও যেন শিষ্টতা হারিয়ে না ফেলি সেটা খেয়াল রাখি। ওর সঙ্গে আমার সম্বন্ধ এইটুকুই। এ তো গেল সম্বন্ধের সূচনা। এবং এই রকম করেই শেষ। এই হাত তুলে নমস্কার দিয়ে? হ্যাঁ, 70 বছর যদি বাঁচি তখনও। এই অমলার সঙ্গে? সমস্ত নারীর সঙ্গেই। কি জানি, মৃত্যুর বিছানায় বসে কথা বলছো, আঘাত দিয়ে কথা বলতে পারো না তো, মুখরোচক করে বলতে হয়। কিন্তু নিজেকে যে উদাসীন সাজাবার এই তোমার সত্যরূপ? মনের ভেতর তোমার কোনো কামনা নেই? কার জন্য? অমলার জন্য। নিরবচ্ছিন্ন সংসর্গে থাকলে কামনা যে জাগে না তা নিশ্চয় নয়। তুমি তো জানোই আমি কত নিঃসহায়। কেন? তোমার অসুখ বলেই এখানে আসি, না হলে মেসে থেকে টিউশন করে মরা মাছি সম্বন্ধে কবিতা লিখতাম।
তোমাদের বড় জীবন, বড় আবহাওয়ার তুলনায় আমি অনেক ক্ষুদ্র জীব, তা কি তুমি বোঝো না? মৃণাল কম্বলের থেকে হাত বার করে অনেকক্ষণ চুপচাপ আমার হাত ধরে রইল। তারপর বললে, কিছু মনে করো না। যে মরতে বসেছে তার মনে নানা রকম দ্বিধা। পরদিন বিকালে যখন পৌঁছালাম মৃণালের কাছে, তখন প্রায় 4:30-5টা। মৃণাল বলল, তোমার সঙ্গে আজ আমার ঢের কথা আছে। মৃত্যুকে কিভাবে গ্রহণ করেছি জানো? সমস্ত ঘরে গভীর নিস্তব্ধতা। জানলার পাশে দুটো চড়াই ডাকছিল। জানলার ভেতর দিয়ে বিকালের রোদ মৃণালের বিছানায়, শালে, চেয়ারে, টেবিলে ছড়িয়ে পড়ছিল। মৃত্যুর পর নতুন জীবন, ভগবানের অমৃত লোক, সে বিশ্বাস আমি অনেকদিন হারিয়ে ফেলেছি। সেখানে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। আমি অনেক বই পড়ে দেখেছি। বলবে তো উপনিষদের অমৃতের কথা? না, উপনিষদ নয়। আমার কথা শোনো। 6-7 মাস আগে একদিন দুপুরবেলা সার্কুলার রোডের খ্রিস্টানদের গোরস্থান দেখতে গেছিলাম। কত বড় যে নিস্তব্ধতা সেখানে, আর কত ক্রুশ আর সমাধি দেখেছো? দেখেছি। গোরস্থান থেকে এসে এই মনটা উদাস হয়ে যায়, কি বলো? তা হয়। সেদিন প্রায় 6 ঘন্টা একা একা ঘুরছিলাম সে জায়গায়। প্রায় বছর 2 হলো আমার মনে হচ্ছে। কিন্তু যেদিন আমি খুব স্পষ্ট করে বুঝলাম যে মৃত্যুর পর নিরবচ্ছিন্ন নীরবতা ছাড়া আমাদের জন্য আর কিচ্ছু নেই। হয়তো এ আমার ভুল ধারণা, কিন্তু এছাড়া অন্য কোনো ধারণাই আমার কাছে সৎ বা সাধু বলে মনে হয় না। কটা দিন তো আর বাঁচবো। জীবনের সব আচারেই এখন ঐকান্তিকতা আমার সম্বল। ভগবান, অমৃত, এইসব সাজানো মিথ্যা নিয়ে আমি মরতে চাই না। ধীরে ধীরে মৃণালের চুলে হাত বুলিয়ে দিচ্ছিলাম। মৃণাল বলল, কিন্তু তাই বলে আমি ভরসা হারিয়ে ফেলিনি। এই যে মৃত্যু আসছে, আমি তাকে কিভাবে গ্রহণ করতে যাচ্ছি শুনবে? আমার দিকে সে তাকালো, বলল, জানলা দিয়ে এই যে নরম রোদ সাদা শালটার উপর এসে পড়েছে, এর ভেতর এখনো 3টে মাছি, দেখছো? আমি দেখছিলাম। এই মাছি 3টে তোমার কাছে খুব কুৎসিত না? রোদ কিন্তু খুবই সুন্দর। আর এই মাছি দুটো? আমি চুপ করেছিলাম। রোদের চেয়ে এরা একটুও কি কম সুন্দর? দেখো তো, যেখানে ছায়া পড়েছে সেখান থেকেই সরে যাচ্ছে, যেখানে রোদ পালাতে পালাতে থেমে রয়েছে সেই জায়গা খুঁজে খুঁজে গিয়ে বসছে আবার। একটুও ভুল করে না, একটুও অলসতা নেই ওদের। জীবনের স্পৃহা ও আরাম এদের এত সুন্দর দেখে আমার এত ভালো লাগে। মাছিগুলোর দিকে তাকিয়ে মৃণাল বলল, রোদের ভেতর পাখনা চালাচ্ছে, উড়ছে, খেলছে, কি সুন্দর। এইসব দেখি আমি সকালে বিকালে। ঘুমের থেকে উঠতে না উঠতেই চড়াইগুলো জানলায় এসে খেলা করতে থাকে। সমস্ত গায়ে ভোরের রোদ, উঁচু গাছের ডালপালার ভেতর কিংবা অনেক আকাশের পথে উড়ে যাবার কোনো বাধা নেই পাখিগুলোর। নারকেল শাড়ির ভেতর রোদ চিকচিক করতে থাকে, পাতার ভেতর থেকে আলোর মতো তেল ঝরে পড়ে যেন। দেশের বাড়ির আকাশ প্রদীপ দেওয়ার জায়গায় একটা শঙ্খচিল এসে বড় বড় ডানা গুটিয়ে বসে। অশ্বত্থ গাছের ডালপালার ভেতর সাদা সাদা নতুন পায়রাগুলি ছবির মতন বসে থাকে। দূরে ন্যাড়া শিমুল গাছ ফুলে ফুলে লাল, তার ভেতর কতকগুলো কাক খুব কোলাহল ও উৎসাহের সঙ্গে রোজকার ভোরের জীবন শুরু করে তাদের। আমি শিগগিরই চলে যাব এদের ভেতর থেকে, কিন্তু এরা তো বেঁচে থাকবে। পৃথিবীতে সুন্দর কোনোদিনও শেষ হয় না। নীল আকাশ থাকবে, নক্ষত্র থাকবে, ভোর থাকবে, রোদ থাকবে, রোদের মাছি থাকবে। হাজার হাজার বছর পরেও এমনই ফাল্গুনের বিকালের পড়ন্ত রোদের ভেতর হয়তো কোনো যক্ষ্মা রোগীর ঘরে এমনই মাছিগুলো ডানা কাঁপাবে, উড়বে, খেলবে। জীবনের গভীর স্পৃহা ও আনন্দে বিচিত্র হয়ে থাকবে। ভগবান ও অমৃতের জায়গায় এইসব সৌন্দর্য আমার মনকে পেয়ে বসেছে আজকাল। কিন্তু অন্ধতাকে বিশ্বাস করব না বলে অনেক দিন থেকেই স্থির করে নিয়েছি। কাজেই জীবনের বড় জিনিসগুলো এড়িয়ে গেল আমাকে। কতকগুলো অধম তুচ্ছ সৌন্দর্যের ভরসা করে মরলাম।
আমার হাত তার বুকের কাছে তুলে নিয়ে এসে বলল, ভেবেছিলাম বিয়ে করব, মানুষের মতো একটা সন্তান রেখে যাব। কিন্তু পৃথিবীতে কত মানুষ দাম্পত্য জীবন চালিয়ে কত শান্তি পাচ্ছে, কত মানুষের কত সুন্দর শিশু হয়েছে। ভেবে নিলেই হলো আমি সেই বধূ, সেই সব শিশু আমারই। বলে সে চোখ বুজল, ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। পরদিন দেখলাম ডাক্তারের হাত বুকের ওপর তুলে নিয়ে খুব আগ্রহের সঙ্গে মৃণাল নানা রকম ঐকান্তিক কথা বলছে। আমি যে এসেছি তা টেরও পেল না সে। এমনই কয়েকদিন আরও কয়েকজনের হাত ধরে আঙুল নিয়ে খেলা করে অনেক রকম আন্তরিক ঐকান্তিক কথা বললে মৃণাল। কোথাও একটু ভান বা কপটতার গন্ধ পর্যন্ত নেই। একদিন বিকেলবেলা মৃণালের বিছানার চাদরটার ওপর রোদ এসে পড়ছিল। গোটা 2 মাছি সেই রোদের ভেতর উড়তে লাগলো। মৃণাল আমাকে আঙুল দিয়ে দেখিয়ে বললে, দেখলে রোদের ভেতর 2টো মাছি কেমন উড়ছে? আমি তাড়িয়ে দিতে যাচ্ছিলাম। মৃণাল বলল, না, উড়িয়ে দিও না। কি হবে? যেখানেই রোদ সেখানেই উড়ে উড়ে যাচ্ছে মাছি 2টো। কেন বলো তো দেখি? কি জানি। যেখান থেকে রোদ সরে সরে যাচ্ছে সেই ছায়ার ভেতর থাকছে না আর। মৃণাল অবাক হয়ে তাকিয়ে দেখতে লাগলো। একটু চুপ করে থেকে বলল, ছায়া যে নেমে আসছে, সন্ধ্যা হচ্ছে, এ তারা কিছুতেই গ্রাহ্য করতে চায় না। রোদটুকুকে আঁকড়ে থাকতে চায়। জীবনের স্পৃহা এমনই নিবিড়, এমনই বিচিত্র। বলে নিজেও সে নিজের জীবনের সম্বন্ধে খানিকটা ভরসা পেল যেন। খানিকক্ষণ চুপ থেকে মৃণাল বলল, শিলং যাওয়া ঠিক করে ফেলেছি। কবে যাচ্ছ? 2-4 দিনের মধ্যেই। ডাক্তারও যাবেন, তুমিও চলো। শুনতে পেলাম অনেককেই মৃণাল সঙ্গে নিতে চাচ্ছে। বাসায় যাওয়ার সময় অমলাকে জিজ্ঞেস করলাম, মৃণাল চেঞ্জে যাবে নাকি? কে বলেছে আপনাকে? সেই তো বলল। আপনি খেপেছেন? আজ বাদে কাল মরে যাবে, সে যাবে আবার চেঞ্জে? সারাদিন ব্যানার্জির সঙ্গে কত কি হাবিজাবি বলে। দিনের মধ্যে 100 বার করে আংটি বদলে বিয়ে করে ডাক্তারের সঙ্গে। ডাক্তার আমাকে এসে সব বলে। এই ড্রয়িং রুমে বসে আমরা দুজনে হেসে খুন হই। কি উঠলেন নাকি? হ্যাঁ, যাই। চা খাবেন না? এখনই তো গিয়ে ভাত খাবো, এখন আর চা খেতে ইচ্ছা করছে না। পরদিন সকালে মৃণালের কাছে আর গেলাম না, দুপুরেও না। সমস্ত বিকালটাও বিছানায় বিছানায় কুড়েমিতে বিমূঢ়তায় অবসাদে কাটিয়ে দিলাম। সন্ধ্যার সময় মৃণালদের বাসায় গিয়ে অমলার সঙ্গেই প্রথম দেখা। সে বললে, বেলা 12টার সময় মৃণালের দাহ শেষ হয়ে গেছে। শেষ হলো জীবনানন্দ দাশের ছোট উপন্যাস মৃণাল। এই উপন্যাসটি তিনি সম্ভবত লিখেছিলেন 1933 সাল নাগাদ। কিন্তু তার অনেক লেখার মতোই এই উপন্যাসটিও তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। যদি এই উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি প্রকাশিত হওয়ার 7 দিনের মধ্যে আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে একটা হাইপ করে দেবেন, এতে আমাদের চ্যানেলের একটু সুবিধা হয়।